নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের শিল্প। আমরা আজকে আলোচনা করব প্রথম পর্ব। আমাদের আলোচনার আজকের বিষয়গুলি হলো শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, অর্থাৎ যে কোনো শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, শিল্পের শ্রেণীবিভাগ, কাঁচামালের প্রকারভেদ এবং ভারতের তথ্য প্রযুক্তি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প ও মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনার আগে তোমাদের একটা ছোট করে আমি একটু জানিয়ে দিতে চাই যে আমাদের ভারতের শিল্পের যে ইতিহাস, দেখো ভারত অতি প্রাচীন এক দেশ এবং যদি শিল্প পরিকাঠামোর দিক থেকে বলো তাহলে ভারতে যে কোনো সভ্যতার যে সূত্রপাত, সেই সূত্রপাত হয়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্প। তখন মানুষ যে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি ব্যবহার করত, হাঁড়ি, কড়া ইত্যাদি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, এগুলো একদম প্রাথমিকভাবে হচ্ছে মৃৎশিল্প। তারপরে এলো লোহার কিছু জিনিসপত্র, কাঠের, এরকমভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে ভারতের শিল্পের যাত্রাপথ শুরু। যদি শিল্পের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে শিল্পের যে সূত্রপাত, তা ভারতে ঘটেছিল মূলত মুঘল যুগে বস্ত্র বয়ন শিল্পের মাধ্যমে। ঢাকাই মসলিন, আমরা জানি বিখ্যাত ঢাকাই মসলিন, তার যে উৎপাদন, তার বাণিজ্য ইত্যাদির মাধ্যমে। আর আধুনিক শিল্পের সূচনা হয়েছিল ব্রিটিশ যে শাসনকাল, সেই হাত ধরে। এবং সেই সময়ই বস্ত্রবয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প এবং পরবর্তী সময়ে পাট শিল্প, চা শিল্প ইত্যাদি যে শিল্পগুলো এবং পেট্রোকেমিক্যাল শিল্প, এই শিল্পগুলির আস্তে আস্তে তার যে প্রসার, তার যে ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুই ঘটে। তো এসো প্রথমে আমরা দেখে নিই যে কোনো শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি কি হতে পারে। দেখো, যখন যে কোনো শিল্প তৈরি হয় তখনই দুটো পরিবেশ সেখানে কাজ করে। একটি হলো প্রাকৃতিক পরিবেশ এবং আরেকটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এই দুটি পরিবেশকে আমরা একসাথে বলে থাকি হচ্ছে ভৌগোলিক পরিবেশ। ভূগোল যেহেতু একই সাথে প্রকৃতি এবং সমাজ অর্থনীতি, এই দুটি বিষয়কে নিয়েই আলোচনা করে, তাই প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশের সংযোগ হচ্ছে ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, যখন যে কোনো শিল্প তৈরি হয় তো একটা কারখানা তো প্রয়োজন। কারখানাটা কোথায় হবে? অবশ্যই ভূমির ওপরে। তাহলে সেই ভূমি যদি এবড়ো খেবড়ো হয়, যদি সেই ভূমি ঢালু হয়, তাহলে কি সেই কারখানা তৈরি হওয়া সম্ভব? কোনো উৎপাদন প্রক্রিয়া ঘটা সম্ভব না। তাই প্রথম প্রয়োজন হচ্ছে সমতল ভূমি। এবং শুধু সমতল ভূমি হলেই হবে না, সেখানকার যে মাটি, ধরো যাক সমতল ভূমি না হয় হলো, কিন্তু মাটি যদি একেবারে জলাভূমি হয় বা মাটি যদি স্যাঁতস্যাঁতে হয়, তাহলে কি খুব ভালোভাবে সেই কারখানার গঠন বা কাঠামো তৈরি করা সম্ভব না। অতএব এই সমতল ভূমি ও মাটি প্রাথমিক উপাদান হিসাবে কাজ করে। এবং দ্বিতীয় যে উপাদানটি অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জলবায়ু। জলবায়ু দুভাবে আমাদের যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কাজ করে। প্রথমত হচ্ছে যে কাঁচা মাল। দেখো, শিল্প বিভিন্ন রকমের হয় এবং এর মধ্যে যেগুলো মূলত কৃষিভিত্তিক শিল্প, যেমন ধরো পাট শিল্প, চা শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, এই প্রত্যেকটি শিল্পের কাঁচা মাল হচ্ছে কৃষিজ উপাদান। এবং যেহেতু কৃষিজ উপাদান, সুতরাং খুব স্বাভাবিকভাবেই তা উৎপাদনের জন্য জলবায়ু একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কারণ ধরো যখন পাট চাষ হচ্ছে, সেই পাট চাষের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট বৃষ্টিপাত, নির্দিষ্ট আর্দ্রতা
এগুলোর তো প্রয়োজন রয়েছে। চা চাষের জন্য চা নিশ্চয়ই কোনো উষ্ণ জলবায়ুতে হবে না। তো সুতরাং এই কাঁচা মালের যথাযথ উৎপাদনের জন্য জলবায়ু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে শিল্প গড়ে ওঠার সামগ্রিক পরিবেশ হিসেবে সেটা কিরকম না, শিল্প গড়ে উঠতে গেলে একটা মনোরম জলবায়ুর প্রয়োজন হয়। চরম জলবায়ু অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা বা প্রচণ্ড গরম, এই অবস্থায় কিন্তু কখনোই সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া খুব মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন ধরো না কেন বাণিজ্যিক ক্রায়োলাইট, এটা যে প্রবল যে একটা শৈত্যের মধ্যে যে আমরা বাণিজ্যিক ক্রায়োলাইটটা আমরা পাচ্ছি, তো সেখানে কি সম্ভব যে কারখানা স্থাপন করা? নিশ্চয়ই না। তাহলে কাঁচামালের যোগান সত্ত্বেও আমরা কিন্তু সেই চরম জলবায়ু হওয়ার জন্য আমরা সেখানে এই শিল্প গড়ে তুলতে পারছি না। সুতরাং শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে নাতিশীতোষ্ণ শুষ্ক জলবায়ু সবচেয়ে আদর্শ। কারণ অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম সবকিছুই কিন্তু উৎপাদনের জন্য একটা প্রতিকূল পরিবেশ বা পরিপন্থী ভূমিকা নেয়। এবং এই জায়গা থেকেই আসে ক্লাইমেট ইনফ্লুয়েন্সড ইন্ডাস্ট্রির শব্দবন্ধটি। বিশেষত যেগুলো কৃষিভিত্তিক শিল্প সেইগুলিকে আমরা ক্লাইমেট ইনফ্লুয়েন্সড ইন্ডাস্ট্রি বলে থাকি। আমরা যদি পরবর্তী যে উপাদান জল কিন্তু যে কোনো শিল্পের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে এবং তা বিভিন্নভাবে কাজ করে। প্রথমত দেখো, যদি সেটা কৃষিভিত্তিক শিল্প হয় তাহলে তো জল বিশেষভাবে প্রয়োজন। যেমন ধরো পাট শিল্পের জন্য পাট চাষের জন্য জলবায়ুগতভাবে যে জলের দরকার সেটা তো আগেই বলেছি, কিন্তু পাটকে পচানোর জন্য জলাভূমি প্রয়োজন। আবার ধরো যদি চা চাষ হয়, চা চাষের ক্ষেত্রে কি হয়, চা চাষের ক্ষেত্রে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের জল জমিতে যেন দাঁড়িয়ে না থাকে। তাই জলের পরিমাণ এবং তার উপস্থিতির যে স্থায়িত্ব সবটাই কিন্তু এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আবার যেগুলো কৃষিভিত্তিক শিল্প নয় সেখানেও শিল্প উৎপাদনের উপাদান হিসাবে জলের দরকার হয়। কৃষিভিত্তিক শিল্পেও উৎপাদনের উপাদান হিসাবে দরকার হচ্ছে, কিন্তু যেগুলোর যেমন ধরো খনিজ দ্রব্যের উৎপাদন মানে যে কাঁচামালের যে সোর্স সেটার জন্য তার জলের প্রয়োজন হচ্ছে না, কিন্তু তার উৎপাদনের জন্য জলের প্রয়োজন হচ্ছে। যেমন তোমাদের এখানে একটা আমি এক্সাম্পল দেখিয়েছি যে 1 কেজি স্টিল উৎপাদনের ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 7 লিটার জলের প্রয়োজন হয়। আর সাম্প্রতিক কালে যেখানে শিল্পে জলের বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। কারণ তোমরা জানো যে তথ্য প্রযুক্তি শিল্পে বহু হার্ডওয়্যার সফটওয়্যার অর্থাৎ ইলেকট্রনিক্স যে বিভিন্ন ছোট ছোট উপকরণের একটা সমাহারে বা সংযোগে এই শিল্প তৈরি হয়। এই ক্ষেত্রে এই যে যন্ত্রপাতি এগুলোর মধ্যে দিয়ে ক্রমাগত বিদ্যুতের সরবরাহ চলে এবং এই ক্রমাগত বিদ্যুতের সরবরাহ চলার জন্য যেটা ভীষণভাবে প্রয়োজন হয় যে এই যন্ত্রপাতিগুলিকে সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখা, অর্থাৎ এই যন্ত্রপাতিগুলি যেন ভীষণভাবে উত্তপ্ত না হয়ে যায়। তার জন্য যন্ত্রপাতিগুলোকে শীতলীকরণের প্রয়োজন হয় এবং সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে এই জলের মাধ্যমে। এবং তোমাদের কাছে আমি একটু কতগুলো তথ্য পেশ করি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখো যে ChatGPT এখন তো তোমাদের কাছে অতি প্রয়োজনীয় এবং সেখানে ChatGPT 3 এই মডেলটাকে ট্রেনিং দিতে
মাইক্রোসফটের সান ফ্রান্সিসকো যে ডেটা সেন্টার, সেখানে প্রায় 7 লক্ষ লিটার জলের খরচ হয়েছে। এবং 2021 সালে গুগলের যে ডেটা সেন্টার, সেখানে এআই চ্যাটবট ট্রেনিংয়ে 16 বিলিয়ন লিটার জলের খরচ হয়েছে। তোমরা আরো অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছ এখানে। অর্থাৎ এই শিল্পের উৎপাদনের ক্ষেত্রে, এই বিশেষত এই তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে জল কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যে আগামী ভবিষ্যতের ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি শিল্পে জলের ব্যবহার, পৃথিবী জুড়ে জলের অভাবগত পরিবেশ সৃষ্টি করে দিতে পারে এমন সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। এটি আমাদের কাছে একটি মারাত্মক বিষয় হতে চলেছে। এবং যারা বিজ্ঞানীরা তারা বলছেন যে এইভাবে যদি জলের প্রয়োজনীয়তা বাড়তে থাকে, তথ্য প্রযুক্তি শিল্পে যেভাবে জলের ব্যবহার হয়ে চলেছে, তাতে আগামী 15-20 বছরের মধ্যে পৃথিবীতে যে জলের অভাব তৈরি হবে তার একটি প্রধান কারণ হিসাবে এই তথ্য প্রযুক্তি শিল্পে জলের ব্যবহার সেই ভূমিকা হিসেবে কাজ করবে। আমরা এরপরে যে আরেকটি যে প্রয়োজনীয় উপাদান প্রাকৃতিক পরিবেশ হিসেবে কাজ করে সেটি হচ্ছে বিদ্যুৎ। তোমরা জানো সাধারণভাবে বিদ্যুৎ প্রচলিত যে শক্তি, সেখানে সাধারণত তিনভাবে আমরা বিদ্যুতের যোগান পেয়ে থাকি। একটি কয়লা থেকে তাপ বিদ্যুৎ, জল থেকে জলবিদ্যুৎ এবং আরেকটি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। এবং অবশ্যই এটা উৎপাদনের কাজে, বিভিন্ন মেশিন চালানোর কাজে বিদ্যুতের প্রয়োজন তো থাকবেই। এই তিনটি প্রচলিত সোর্স বাদ দিয়েও অনেক জায়গাতেই শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে বিদ্যুতের যোগান তা পাওয়া সম্ভব হয় সৌরশক্তি এবং ভূতাপ শক্তির মাধ্যমে। এছাড়া আরো অনেকগুলি রয়েছে, তবে সাধারণভাবে শিল্প উৎপাদনের ক্ষেত্রে এই বিদ্যুৎ শক্তিগুলি কাজ করে থাকে এখনো পর্যন্ত। প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আমরা যদি অর্থনৈতিক পরিবেশের দিকে আসি, তাহলে প্রথম যে জিনিসটা ছাড়া কোনোভাবেই কোনো শিল্পের উৎপাদন সম্ভব নয় সেটা হচ্ছে শ্রমিক, এবং শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক। দেখো, তোমাকে আমাকে যদি এখন বলা হয় যে একটা লৌহ ইস্পাত শিল্প কারখানায় চলে গিয়ে কোনো মেশিন চালাতে, সম্ভব কি? না, কারণ আমাদের সেই বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই, আমাদের কোনো ট্রেনিং নেই। তাই বিভিন্ন শিল্পের ক্ষেত্রে বিভিন্ন যে কারিগরি যে দক্ষতা, সেই দক্ষতা সম্পন্ন শ্রমিকের বিশেষ প্রয়োজন। শুধুমাত্র এটি যন্ত্রপাতি চালানোর জন্যই নয়, চা বাগানে যে শ্রমিকরা কাজ করেন তাদেরকে খুব সাবধানে 2টো পাতা একটা কুঁড়ি তুলতে হয়। এই 2টো পাতা একটা কুঁড়ি তোলার যে কাজ, সেই কাজটিও কিন্তু তাদেরকে শিখে নিতে হয় যে কিভাবে তুলবেন। যেমন তেমন করে খুশি করে কিন্তু এগুলো কাজ করা যায় না। অর্থাৎ প্রতিটি কাজের ক্ষেত্রে, প্রতিটি উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত যে শ্রমিকরা, তারা সেই বিষয়ে তাদের দক্ষতার প্রয়োজন রয়েছে। এবং এই দক্ষতা প্রয়োজন আছে কিসের জন্য? তার আরো একটা বড় কারণ হচ্ছে এই যে যন্ত্রপাতি, প্রযুক্তি, এই যন্ত্রপাতি ও প্রযুক্তিগুলোকে চালানোর জন্য। যেমন ধরো, এখানে তোমাদের সামনে আমি কতগুলো বিভিন্ন শিল্পের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় কতগুলি যন্ত্রপাতির আমি ছবি এবং তার নাম দেখাচ্ছি। এর মধ্যে দেখো, লৌহ ইস্পাত শিল্পে ব্লাস্ট ফার্নেস, এই ব্লাস্ট ফার্নেসের মধ্যেই কিন্তু আকরিক লোহা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ ইত্যাদিকে একটা নির্দিষ্ট উষ্ণতায় তাকে গলিয়ে আমাদের যে প্রয়োজনীয় যে লৌহ ইস্পাত, এগুলো তৈরি করা হয়। আবার বস্ত্রবয়ন শিল্পের ক্ষেত্রে তুলো থেকে যে সুতো তৈরি করা বা সেই সুতোর যে বয়ন, তার বিভিন্ন পারপাসের জন্য এই বিভিন্ন মেশিনগুলো, তোমরা এখানে নামগুলো দেখতেই পাচ্ছ, সেই মেশিনগুলোর ব্যবহার হয়। আবার পেট্রোকেমিক্যাল শিল্পে যেহেতু গ্যাস এবং তার খনিজ তেল এগুলো যেহেতু পরিবাহিত হয়, তাই সেইগুলো কতটা চাপে প্রবাহিত হবে তার জন্য এই ফ্লো মিটার যন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ বিভিন্ন শিল্পের জন্য বিভিন্ন যন্ত্রপাতির
বিশেষ বিশেষ যন্ত্রপাতির সেটির প্রয়োজন রয়েছে। সব যন্ত্রপাতি কিন্তু সব শিল্পের জন্য ব্যবহার করা সম্ভব হয় না। এবং এরপরে হচ্ছে পরিবহন। পরিবহন সাধারণভাবে মূলত তিনটি পরিবহন শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটি হচ্ছে সড়ক পরিবহন, একটি হচ্ছে রেল পরিবহন এবং একটি হচ্ছে আকাশ পরিবহন। সাধারণত কাঁচা মাল যেখান থেকে পাওয়া যাচ্ছে সেখান থেকে উৎপাদনের স্থানে নিয়ে আসার জন্য সড়ক পরিবহনকে ব্যবহার করা হয়, কারণ সেই ডিস্টেন্সটা সাধারণত একটু কম ডিস্টেন্স হয়। কিন্তু যদি এরকম হয় যে কাঁচা মাল যেখানে পাওয়া যাচ্ছে সেই জায়গার থেকে যেখানে উৎপাদন অর্থাৎ যেখানে কারখানা তার দূরত্ব অনেকটা বেশি, তখন আবার রেল পরিবহনের ব্যবস্থা করা হয়। আবার যদি এরকম হয় যে যে কাঁচা মাল সেই কাঁচা মালের প্রকৃতি হচ্ছে ওই যে তেল বা গ্যাস, তখনও যে এখানে যেমন দেখতে পাচ্ছ এই যে রেল, এই গাড়িগুলি দিয়ে কিন্তু ওই তেল, সেটা খনিজ তেলও হতে পারে আবার সেটা ভোজ্য তেলও হতে পারে, এই তেল সাধারণত বা গ্যাস সাধারণত এরকম ভাবে পরিবাহিত করা হয়। আর যদি এরকম হয় যে দেশের থেকে বিদেশে পণ্য রপ্তানি হবে বা কাঁচা মাল বিদেশ থেকে আনা হবে, তখন সেক্ষেত্রে সাধারণত আকাশ পরিবহনের সাহায্য নেওয়া হয়। তবে আকাশ পরিবহনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওজন পর্যন্তই দ্রব্য পরিবাহিত করা সম্ভব। যদি সেটা বেশি ওজনের হয়ে যায় তখন আমরা সমুদ্র পরিবহন, এক দেশ থেকে অন্য দেশের ক্ষেত্রে তখন এই সমুদ্র পরিবহনের সাহায্য নেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ পাইপলাইন পরিবহন ব্যবস্থা, এই পাইপলাইন পরিবহন ব্যবস্থা মূলত গ্যাস এবং তেল পরিবহনের জন্য। তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাগর সম্রাট এবং সাগর বিকাশ এই দুটি জাহাজ আরব সাগর থেকে তেল উত্তোলন করে। তো তেল তো ওখান থেকে উত্তোলন করলো, কিন্তু ওখানে তো উৎপাদন হচ্ছে না, তাকে তো শোধনাগারে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে? ওই যে পাইপলাইনের মাধ্যমে, বা এই যে যেখানে যে তেল বা গ্যাস যে পরিশোধন করে যে উৎপাদন যেটা হলো, তাকে যদি সারা ভারতবর্ষ জুড়ে যদি ছড়িয়ে দিতে হয়, তাহলেও এই পাইপলাইন পরিবহন ব্যবস্থার সাহায্য নেওয়া হয়। এরপরে যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবেশটি কাজ করে সেটি হচ্ছে চাহিদা ও বাজার। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, যে যে পয়েন্টগুলি আমরা আলোচনা করলাম, তা সবই হচ্ছে শিল্প উৎপাদনের জন্য। শিল্প উৎপাদন তো হলো, কিন্তু শিল্প উৎপাদনটা হবে কেন? চাহিদা যদি না থাকে তাহলে কোনো শিল্পের উৎপাদন সত্ত্বেও সেই উৎপাদনটা কিন্তু পুরো ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ মানুষের যে চাহিদা, সে মানুষের চাহিদা থাকাটা ভীষণভাবে প্রয়োজন। মানুষের চাহিদা থাকলে তবেই কিন্তু শিল্প গড়ে ওঠে। একদম অতি প্রাচীনকালে, পৃথিবীর একেবারে শুরুর দিকে, তখন তো এত শিল্প ছিল না, কারণ তখন মানুষের সেই চাহিদা তৈরি হয়নি। ধীরে ধীরে মানুষের চাহিদা যত বৃদ্ধি পেয়েছে, ততই কিন্তু চাহিদাকে পূরণ করার জন্য তত শিল্পগুলি গড়ে উঠেছে। সাধারণত এই চাহিদাকে নির্ভর করে যে বাজারগুলি তৈরি হয়, সেই বাজারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। লোকাল যে ডিম্যান্ড বা লোকাল চাহিদাকে পূরণ করার জন্য স্থানীয় বাজার, দেশের আভ্যন্তরীণ বাজার অর্থাৎ একটি দেশের সমগ্র মানুষের চাহিদা পূরণ করার জন্য। যেমন ধরো চায়ের উৎপাদন তো ভারতবর্ষের সব জায়গায় হয় না, দু তিনটে নির্দিষ্ট জায়গায় হয়, কিন্তু ভারতবর্ষের যে প্রান্তেই যাও না কেন তুমি ঠিকই চায়ের যোগান পেয়ে যাবে। তাহলে সেই যোগানটা আসছে কোথা থেকে? না, ওই কয়েকটি জায়গার থেকে, যে উৎপাদন জায়গা সেখান থেকে সারা ভারতবর্ষে দেশের যে আভ্যন্তরীণ বাজার সেখানে ছড়িয়ে পড়ছে। এবং বৈদেশিক বাজার, আমাদের যে পাটজাত দ্রব্য বা চা, এগুলির বিদেশের বাজারে বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ গোটা পৃথিবী জুড়ে কিন্তু সব জায়গাতেই চাইলে পাটের উৎপাদন বা চায়ের উৎপাদন হয় না। তাই এই দ্রব্যগুলির গুরুত্ব গোটা পৃথিবী জুড়ে রয়েছে। এই যে বাজারটা, এটাকে বলা হচ্ছে বৈদেশিক বাজার। এবং এই সমস্ত কিছু আয়োজন কখনোই সম্পন্ন হবে না যদি মূলধন না থাকে।
যে কোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষত ভারতবর্ষে দু ধরনের উৎস বা সোর্স কাজ করে এই মূলধন হিসাবে, একটি সরকারি এবং একটি বেসরকারি। সরকারি মূলধন যে সংস্থা, সেগুলির ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বা বিভিন্ন লোন এবং বিভিন্ন পারপাসে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে তারা আর্থিক সাহায্য করে থাকে। আর বেসরকারির ক্ষেত্রে আইসিআইসিআই, এইচডিএফসি, বাজাজ ফিন্যান্স, রিলায়েন্স, এরকম বিভিন্ন যে ব্যাংকিং যে সংস্থাগুলো রয়েছে, তারা তাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকে এই বিভিন্ন শিল্প সংস্থাকে। তবে এই সরকারি এবং বেসরকারি এই মূলধনগুলি ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বৈদেশিক অর্থের সাপোর্ট বা সাহায্যও কিন্তু ভারতের যে শিল্পক্ষেত্র তারা পেয়ে থাকে। তো এতক্ষণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো কি কি। কিন্তু এই সমস্ত পরিবেশ তার কোনো অর্থই থাকে না যদি কাঁচা মাল না পাওয়া যায়, অর্থাৎ যা দিয়ে শিল্প হবে। কাঁচা মাল তাহলে কি না, পল স্যামুয়েল তিনি কাঁচামালের একটি সংজ্ঞা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে যেটা কিনা উৎপাদন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে এবং একটি নতুন উৎপাদিত দ্রব্য উৎপাদনের তিনি যেটা সাহায্য করছে, তাই হচ্ছে কাঁচামাল। কাঁচামালকে সাধারণভাবে দুভাগে ভাগ করা যায়, একটি বিশুদ্ধ, একটি অবিশুদ্ধ। বিশুদ্ধ কাঁচামালটি কি না, যেখানে কাঁচামালের ওজন উৎপাদিত যে দ্রব্য তার থেকে কম হবে বা তার সমান হবে। যেমন ধরো তুলো, তোমরা খুব ভালোভাবেই জানো যে তুলো একেবারেই হালকা, কিন্তু তুলো থেকে যে বস্ত্রটা উৎপাদন হয় সেই বস্ত্রের যে ওজন, সেই ওজন অবশ্যই তুলোর থেকে অনেক বেশি। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি যে এই যে তুলো, এই তুলো হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল হিসেবে পরিচিত হয়। আর যেগুলি অবিশুদ্ধ সেক্ষেত্রে হচ্ছে কাঁচামালের ওজনটা বেশি হবে, উৎপন্ন দ্রব্যের ওজনটা কম হবে। যেমন ধরো লোহা, আমরা যে খনি থেকে যে আকরিক লোহাটা তুলে নিয়ে আসি, সেই আকরিক লোহার ওজন কিন্তু অনেক বেশি এবং সেই যে লোহাটা তুলে আনা হয় সেই লোহাটা কিন্তু সবটা ব্যবহার করা যায় না। সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এবং তার সাথে আরও কিছু খনিজ উপাদানকে মিশিয়ে আমরা লৌহ ইস্পাত তৈরি করি এবং সেই ইস্পাত বিভিন্ন রকমের হয়। তোমরা নবম শ্রেণীতে জেনে এসেছো যে এই ইস্পাত প্রকৃতিগতভাবে বিভিন্ন রকমেরই হয়। তো এই যে লোহা, এই লোহাটাকে হচ্ছে যে লৌহ ইস্পাত শিল্পে যে লোহাটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এই কাঁচামালের ভিত্তিতে শিল্পকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ধরো যদি কৃষিজ উপাদান যদি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সেখান থেকে যে শিল্পটা হবে সেটা হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। যেমন আখ থেকে চিনি শিল্প, চা থেকে চা শিল্প, কার্পাস থেকে বস্ত্রবয়ন শিল্প ইত্যাদি। আর যদি বিভিন্ন বনজ উপাদান, যেমন ধরো কাঠ হতে পারে, যেমন ধরো তোমার বন থেকে আমরা যে বিভিন্ন উপাদানগুলো পাই, যেমন ধরো মধু, মোম ইত্যাদি, এগুলোকে নির্ভর করে যে শিল্প গড়ে ওঠে, গালা শিল্প হয়, কাষ্ঠ শিল্প হয়, এগুলো হচ্ছে বনজ ভিত্তিক শিল্প। বিভিন্ন প্রাণী থেকে যে উপাদানগুলো পাই, যেমন ধরো আমরা দুধ পাই, দুধ থেকে দুধ শিল্প থাকে। এছাড়া হচ্ছে পনির, দই, আইসক্রিম, চকলেট, এই যে শিল্পগুলো অর্থাৎ দুগ্ধ শিল্প। আর প্রাণীরা নিজেরা মাংস যে প্রক্রিয়াকরণ, তাহলে এগুলো হচ্ছে প্রাণীজ ভিত্তিক শিল্প। আর আছে হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প, অর্থাৎ খনি থেকে যে উপাদানগুলো আমরা পাচ্ছি তার উপরে নির্ভর করে, যেমন লৌহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, এগুলো হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প।
এই কাঁচামাল ভিত্তিক শিল্পর ছাড়াও শিল্পের আয়তনের পরিপ্রেক্ষিতেও শিল্পকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৃহদায়তন শিল্প এবং আরেকটি হচ্ছে ক্ষুদ্রায়তন শিল্প। যদি সেটি আকারে আয়তনে অনেক বড় হয়, অনেক বেশি অর্থনৈতিক বিষয়টি অনেক বৃহৎ আকারে সংযুক্ত থাকে, তখন সেটি হচ্ছে বৃহদায়তন শিল্প, এবং যদি সেটা ক্ষুদ্রভাবে হয় তখন সেটাকে বলা হয় ক্ষুদ্রায়তন শিল্প। এরপরে আমরা কতগুলো বিশেষ শিল্প নিয়ে আমরা বলেছিলাম আলোচনা করব, যেমন তথ্য প্রযুক্তি শিল্প। দেখো, তোমরা সংজ্ঞা থেকে চারটে শব্দ পাচ্ছ। একটি হচ্ছে তথ্য সংগ্রহ, একটি হচ্ছে তথ্যের আদান প্রদান, একটি তথ্যের বিশ্লেষণ এবং সংরক্ষণ। অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্পকে যদি আমরা একটু স্ট্রাকচার্ড ওয়েতে ভাবতে চাই, তাহলে বিষয়টি এরকম হয় যে তথ্য অর্থাৎ ডেটা কালেক্ট করা হলো, সংগ্রহ করা হলো, এরপরে এর বিশ্লেষণ ঘটে এবং এরপরে তার একটা প্রোডাকশন হয়, অর্থাৎ নতুন তথ্য তৈরি করা হয়। এই যে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট, এই টোটাল যে তিনটে জিনিস, এই টোটাল তার যে রিফ্লেকশন, সেই সিস্টেমটাই হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের সূচনা হয়েছিল কিন্তু 1967 সালে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসের হাত ধরে, এবং সেটি হচ্ছে বোম্বেতে। পরবর্তী সময়ে আরও বিভিন্ন যে কোম্পানি, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এরা বিভিন্ন সংস্থা, তারা এই তথ্য প্রযুক্তি শিল্পের অতি গুরুত্বপূর্ণ তারা স্থান নিয়েছে। এবং ভারতবর্ষের যে জায়গাগুলোতে তথ্য প্রযুক্তি শিল্প বিশেষভাবে গড়ে উঠেছে, তোমাদের একটা ভারতবর্ষের ম্যাপের মাধ্যমে দেখো আমি এগুলো দেখালাম। এই যে দেখছো যে মুম্বাই পাওয়াইতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে প্রথম তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠে, এবং পরবর্তী সময়ে সবচেয়ে বড়, বর্তমানে ভারতের সবচেয়ে বড় যে তথ্য প্রযুক্তি শিল্প, সেটি হচ্ছে ব্যাঙ্গালোরের সিলিকন ভ্যালি। আমাদের কলকাতাতে সেক্টর 5 সল্টলেকে তথ্য প্রযুক্তি শিল্প অন্যতম, পূর্বাঞ্চলের অন্যতম তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। এবং আরেকটি তোমাদের উল্লেখযোগ্য কথা বলি যে হায়দ্রাবাদের যে এক্সটেনশন যে পোর্শনে হচ্ছে, সেই জায়গাটা পুরোটাই তাদের হাইটেক সিটি গড়ে উঠেছে, এবং সেই অঞ্চলটির নামকরণ তাদের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে হায়দ্রাবাদের সাথে সামঞ্জস্য রেখে সাইবারাবাদ। যেটা বলছিলাম যে সবচেয়ে বড় যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, এই যে ব্যাঙ্গালোর, সিলিকন ভ্যালি। কেন বলা হয় সিলিকন ভ্যালি? পশ্চিম উত্তর আমেরিকার মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে রয়েছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার যে সান্টা ক্লারা ভ্যালি, এইখানে একটি বিশেষ উপাদান সিলিকন, এই সিলিকন দিয়ে কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন অংশের প্রস্তুতির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। এই সিলিকনের ওপরে নির্ভর করে এই তথ্য প্রযুক্তি শিল্প এখানে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এবং এই যে সান্টা ক্লারা ভ্যালি, একে যে সিলিকন ভ্যালি বলা হবে, এই প্রথম এই শব্দটি ব্যবহার করেন সাংবাদিক ডন হফলার 1970 সালে। ঠিক একইভাবে বেঙ্গালুরুতেও এই তথ্য প্রযুক্তি শিল্পের এই যে বিকাশ এবং খুব দ্রুত অগ্রগতি, তার যে উন্নতি, সেই ক্যালিফোর্নিয়ার যে সিলিকন ভ্যালি, বিখ্যাত সিলিকন ভ্যালি, তার সাথে উপমা রেখেই বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এরপরে যদি আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়ে আলোচনা করি, তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে মূলত বিবিধ যন্ত্রের একটা সংযোগ, এবং সেখানে প্রযুক্তিগত দক্ষতা, কলাকৌশল ইত্যাদিও থাকে, এবং সেখানে হালকা ভারী বিভিন্ন রকমের ধাতব উপকরণ দিয়ে একটা যন্ত্রাংশ, যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করা হয়।
এবং এই যে হালকা ভারীর কথা বললাম, এর ওপরে নির্ভর করেই ইঞ্জিনিয়ারিং শিল্পকে মূলত দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এবং আরেকটি হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। যেখানে বড় বড় যন্ত্রপাতির ব্যবহার করা হয় বা বড় বড় যন্ত্রের সমাবেশ ঘটিয়ে উৎপাদন ব্যবস্থাকে পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। এবং যেখানে খুব ছোট ছোট সূক্ষ্ম যন্ত্রপাতিকে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এবং তোমাদের সামনে ভারতবর্ষের একটি ম্যাপে ভারতের প্রধান কয়েকটি ভারী এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রকে আমি দেখিয়েছি। এর বাইরেও কিন্তু অনেকগুলি স্থান রয়েছে, তবে এগুলি ভারতের অন্যতম প্রধান ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। তোমাদের মাধ্যমিকের পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলি আশা করি তোমাদের বিশেষ সাহায্য করতে পারবে। এরপরে আমরা যে শিল্পটাতে আসবো সেটি হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, যাকে ইংরেজিতে বলা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এখানে দেখো একটা তোমাদেরকে কথা বলি। এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির তলায় দেখো আমি একটা নাম লিখেছি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, অর্থাৎ স্বয়ংক্রিয় নির্মাণ শিল্প। বর্তমান যুগে দাঁড়িয়ে এই মোটর গাড়ি শুধুমাত্র মানুষে চালাচ্ছে এরকম নয়, এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি কনভার্ট হয়ে গেছে অটোমোটিভে, অর্থাৎ সেখানে মোটর গাড়ির সাথে অর্থাৎ অটোমোবাইলের সাথে তথ্য প্রযুক্তির একটা সমাবেশ ঘটে গিয়ে অটোমোটিভ ইন্ডাস্ট্রির তৈরি হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি কাকে বলা হচ্ছে না, যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে যানবাহন নির্মাণ। এটি ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি অংশ বলা যেতে পারে। যেহেতু যন্ত্রাংশ সংযোজন ঘটানো হচ্ছে সেই জন্য এই শিল্পকে বলা হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প। এবং ভারতবর্ষে প্রথম আমাদের এই পশ্চিমবঙ্গেই উত্তরপাড়াতে হিন্দুস্তান মোটরস লিমিটেড কারখানার মাধ্যমে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির সূচনা হয়। এই দেখো সেই ছবি এবং সেই কারখানার ছবি, এবং তারা যে বিখ্যাত গাড়িটি তৈরি করেছিল সেটা হচ্ছে অ্যাম্বাসাডার। এখন তোমরা অ্যাম্বাসাডার আর বিশেষভাবে দেখতে পাও না, কিন্তু এই ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির যে যাত্রাপথ, সেই যাত্রাপথে এই যে হিন্দুস্তান মোটরস, তার অবদান অনস্বীকার্য। বর্তমানে ভারতে যে মূলত যে 3 ধরনের মোটর গাড়ি নির্মাণ করা হয়, একটি হচ্ছে দ্বিচক্রযান, অর্থাৎ যেমন স্কুটার, মপেড ইত্যাদি; ত্রিচক্রযান, যেমন ধরো অটো, টেম্পো, ই রিক্সা যেগুলি সেগুলি; এবং চতুশ্চক্রযান। এই চতুশ্চক্রযানকে আমরা 4 চাকার যানও বলতে পারি। সাধারণত বাস, গাড়ি এগুলি হচ্ছে চতুশ্চক্রযান। এবং যে বিভাগটি এর আগে বলা হলো সেটি মূলত কতগুলি চাকা তার উপরে আর কিরকম পরিবহন ঘটানো হয়, কিরকম ভাবে পরিবহন ঘটে তার উপরে নির্ভর করে সাধারণত বা পারপাসের উপরে নির্ভর করে 3 রকম ভাবে ভাগ করা যায়। একটি হলো যাত্রীবাহী যান, একটি পণ্যবাহী যান এবং একটি হলো প্রতিরক্ষা যান। এই যাত্রীবাহী যান, বাস এগুলি, এবং পণ্যবাহী যান অর্থাৎ বড় বড় যে লরিগুলি, আর প্রতিরক্ষা যান, ট্যাঙ্কার ইত্যাদি। এখানে তোমাদেরকে ভারতবর্ষের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সেগুলি দেখো অঞ্চল ভিত্তিতে, অর্থাৎ উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত, এবং এগুলির মধ্যে যেগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলিকে এখানে ম্যাপে দেখানো হয়েছে, পয়েন্ট করে করে দেখানো হয়েছে। এবং এগুলি হচ্ছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেন্টার। তো তাহলে আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনাতে আমরা যে কোনো শিল্প গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ এবং শিল্পের শ্রেণীবিভাগ এবং কয়েকটি বিশেষ শিল্প সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই।
ভালো থেকো তোমরা।